আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই স্পাইরোনোল্যাকটোন নিয়ে। সো কোশ্চেন হচ্ছে, স্পাইরোনোল্যাকটোন একটা ডায়োটিক এজেন্ট এবং এটা আসলে কীভাবে ফাংশন করে। সো বেসিক্যালি আমাদের যে নেফ্রন আছে, নেফ্রনে যে আমাদের যেই কর্টিক্যাল রিজিয়নে আমাদের যে কালেক্টিং ডাক্ট আছে, এখানে একটা স্পেসিফিক সেল আছে। কালেক্টিং ডাক্টের এখানে আমরা একটা সেল দেখি, তার নাম হচ্ছে প্রিন্সিপাল সেল। তার নাম হলো প্রিন্সিপাল সেল। এই যে প্রিন্সিপাল সেল আছে, এইখানে নর্মালি আমরা দেখি যে অ্যালডোস্টেরন এসে ফাংশন করে। নর্মালি অ্যালডোস্টেরন এখানে আসে, তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে সে বাইন্ড করে এবং বাইন্ড করার পরে সে আসলে ডিএনএকে প্রভাবিত করে যেন বেশি করে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এক্সপ্রেশনটা বেড়ে যায়। এপিথেলিয়াল সোডিয়াম যে চ্যানেল আছে এই কালেক্টিং ডাক্টে, সেটার এক্সপ্রেশন যেন বেড়ে যায়। বেশি বেশি যদি এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এসে ফাংশন করতে পারে, সেইটাতে আমরা দেখি যে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল নর্মাল ফাংশনটা হচ্ছে আমাদের যে কালেক্টিং ডাক্ট যেটা থাকে এখানে, সাপোজ এটা হচ্ছে আমাদের সেই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। সে কি করবে? সে পানিকে রিঅ্যাবজর্ব করবে, সে কিছু সল্ট রিঅ্যাবজর্পশন করবে এবং সে কিছু পটাশিয়ামকে বের করে দিবে। সো নর্মালি এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মূল ফাংশন হচ্ছে এটা। এবং অ্যালডোস্টেরন প্রিন্সিপাল সেলের ডিএনএর সাথে সে ডিএনএকে আসলে সে কাইন্ড অফ বলা যেতে পারে যে ম্যানিপুলেট করে এইটার এক্সপ্রেশনটাকে আসলে বাড়ায় দেয়। সো অ্যালডোস্টেরন যখন তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড হয় তখন এই ঘটনাটা ঘটে। সো আমরা এখানে স্পাইরোনোল্যাকটোন যখন দিই, এটা আসলে যে ফাংশনটা করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন তার যেই নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করতো, স্পাইরোনোল্যাকটোন সেই রিসেপ্টরকে ব্লক করে দেয়। সেই রিসেপ্টরে অ্যান্টাগোনাইজিং একটা এজেন্ট হিসেবে আসলে কাজ করে। সো অ্যালডোস্টেরন এখন আর তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। সো এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যে এক্সপ্রেশনটা বাড়ছিল বা হচ্ছিল সেটা অনেক কমে আসে। সো কমে আসলে কি হয়? এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এখন আর আগের মতো সংখ্যাতেও কম, ফাংশনও তার সেজন্য পাবো না। সো ফাংশনটা না হলে কি হবে? আমি দেখব পানি বের হয়ে যাচ্ছে, সল্ট বের হয়েছে। সো আলটিমেটলি নাট্রিইউরেসিস হবে। হ্যাঁ, পরিমাণটা যে অনেক বেশি সেটা না, বাট স্টিল টু সাম এক্সটেন্ট আমরা দেখব সল্ট অ্যান্ড ওয়াটার লস হতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম এই যে পটাশিয়াম যেটা বের হচ্ছিল, সেই পটাশিয়ামও আর আগের মতো বের হইতে পারবে না। সো এই পটাশিয়াম কনসেন্ট্রেশন প্লাজমাতে বাড়তে থাকবে। সেইখান থেকে পেশেন্টের দেখব যে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে হাইপার ক্যালেমিয়া আসলে ডেভেলপ হইতে পারে। সো এই ইফেক্টগুলো আমরা পাই। আরেকটা ঘটনা হচ্ছে, যখন আমি স্পাইরোনোল্যাকটোন দিচ্ছি সেটা একই সাথে কালেক্টিং ডাক্টের এখান থেকে আমরা নর্মালি দেখতাম যে একটা হাইড্রোজেন সিক্রেশনের একটা ইভেন্ট হয়, কিন্তু স্পাইরোনোল্যাকটোন দেওয়ার ফলে এই হাইড্রোজেন সিক্রেশন যেটা হচ্ছিল সেটা আসলে বন্ধ হয়ে যায়। সো এইখানে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে। সো দিস আর দ্য ইফেক্টস অফ স্পাইরোনোল্যাকটোন। তাহলে একদিকে আমাদের ওয়াটার লস হবে, সল্ট লস হবে, সো একটা ডায়ুরেটিক ইফেক্ট পাবো। সেই সাথে সাথে দেখবো হাইপার ক্যালেমিয়া হচ্ছে বা পটাশিয়াম লেভেল একটু বেড়ে যাচ্ছে এবং মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হয় বা মেটাবলিক অ্যাসিডোসিস কিছু পেশেন্টের ক্ষেত্রে হতেও পারে। সো দিস আর দ্য ইফেক্টস অফ স্পাইরোনোল্যাকটোন। এখন স্পাইরোনোল্যাকটোন শুধু নেফ্রনের এইটুকু কাজে সীমাবদ্ধ থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না, বাট সমস্যা হচ্ছে এই শুধুমাত্র এইটুকু জায়গায় সীমাবদ্ধ থাকে না। সে একদিকে যেমন অ্যালডোস্টেরনের রিসেপ্টর যতগুলো আছে নন সিলেক্টিভভাবে কাজ করে, একই সাথে সে বাইরে আরও কিছু রিসেপ্টরের উপরেও সে ফাংশন করে। সে যে কাজটা করে সেটা কি? আমাদের অ্যান্ড্রোজেন কিছু রিসেপ্টর আছে। স্পাইরোনোল্যাকটোন যেটা করে, সেই অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথেও সে বাইন্ড করে এবং বাইন্ড করে সেইগুলোকে সে ব্লক করে দেয়। সো এই জন্য আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু ইফেক্ট দেখি, যে পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাইনোকোম্যাসিয়া ডেভেলপ করে। গাইনোকোম্যাসিয়া পুরুষের ক্ষেত্রে আমরা আসলে ডেভেলপ করতে দেখি। সো এইটা কেন হচ্ছে? বিকজ অ্যান্ড্রোজেন রিসেপ্টরের উপরেও তারা বাইন্ড করে এবং অ্যান্টি অ্যান্ড্রোজেন ইফেক্ট তারা দেখাইতে পারে। বাট এটার অল্টারনেটিভ সলিউশন কি? এটার অল্টারনেটিভ সলিউশন হচ্ছে এপ্লেরেনন। এটার অল্টারনেটিভ সলিউশন হচ্ছে আমাদের এপ্লেরেনন। সো এপ্লেরেনন যদি আমি ইউজ করি, এইটা অ্যালডোস্টেরন রিসেপ্টরের উপরে খুব সিলেক্টিভভাবে ফাংশন করে। অ্যাট দ্য সেম টাইম সে আসলে অ্যান্ড্রোজেন রিসেপ্টরের উপরে সেভাবে ফাংশন করে না, অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে স্পেয়ার করতেছে। দ্যাটস ওয়াই আমি ওই যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল
এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, ওইটার উপরে যেই অ্যাকশনটা চাচ্ছিলাম সেটা সে ঠিকই আমাকে প্রোভাইড করবে, বাট অ্যান্টি অ্যান্ড্রোজেন যে ইফেক্টটা হচ্ছিল, গাইনোকোমেশিয়া হচ্ছিল, সেইটা আর এখানে হবে না। সো এপ্রেনারন এই দিক থেকে আমাদের একটা অল্টারনেটিভ হিসেবে ফাংশন করে। এখন প্রশ্ন হচ্ছে স্পাইরোনোল্যাকটোন আমরা আসলে কোথায় কোথায় ইউজ করে থাকি। সো স্পাইরোনোল্যাকটোন ইউজ করার ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে, একটা হলো আমরা এটাকে হাইপারটেনশন ইউজ করতে পারি। সো হাইপারটেনশন স্পাইরোনোল্যাকটোন অ্যাকচুয়ালি 4th লাইন এজেন্ট, এবং এটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কি? এটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে পেশেন্টের আগে সেরাম পটাশিয়াম লেভেল আমাকে দেখে নিতে হবে। সো যদি দেখি সেরাম পটাশিয়াম লেভেল 4.5 মিলিমোলের নিচে আছে, মিলিমোল পার লিটার, এটার নিচে আছে, তখন আমরা আসলে স্পাইরোনোল্যাকটোনকে 4th লাইন এজেন্ট হিসেবে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্পাইরোনোল্যাকটোনকে আমরা হার্ট ফেলিয়ারে ইউজ করি। আরও স্পেসিফিকভাবে আসলে বলা যেতে পারে যে সকল পেশেন্টের হার্ট ফেইলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, সেইখানে আমরা স্পাইরোনোল্যাকটোনকে আসলে দিয়ে থাকি। এবং দেখা যাচ্ছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ওদের যে হার্ট ফেইলিয়ারের যে ক্রাইটেরিয়া, হার্ট ফেইলিয়ার আমাদের স্টেজিং 3 এবং স্টেজ 4, সেখানে স্পাইরোনোল্যাকটোনকে অবশ্যই দিতে হবে। লাইক ফার্স্ট লাইন এজেন্ট বা সেকেন্ড লাইন এজেন্ট এর মধ্যে আসলে এটাকে ফালানো হয়। সো ওটাকে অবশ্যই দিতে হবে। এবং মোটামুটিভাবে কিছু স্টাডি, রেলস স্টাডি নামে একটা স্টাডি আছে, সেখানে দেখা গেছে যে এটা খুবই বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়া যাবে। পেশেন্টের মর্টালিটি রেটও আগের থেকে আল্লাহর মতো অনেক কমে আসছে আমরা দেখি। সো স্পাইরোনোল্যাকটোন ইজ ভেরি ইফেক্টিভ ড্রাগ ইন হার্ট ফেইলিয়ার পেশেন্ট, হার্ট ফেইলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, সেখানে আমরা স্পাইরোনোল্যাকটোন খুব ফ্রিকুয়েন্টলি আসলে আমরা ইউজ করে থাকি। তাহলে হাইপারটেনশন, হার্ট ফেইলিয়ার এই দুটো জায়গায় আমরা ইউজ করছি। আর কোথায় কোথায় আমরা স্পাইরোনোল্যাকটোনকে ইউজ করতে পারি সেটা হচ্ছে যেখানে এডেমা আছে সেইখানে এদেরকে দেওয়ার সুযোগ আছে। এখন এখানে কিছু কথা আছে, যখন কোনো একটা পেশেন্টের এডেমা হচ্ছে সেখানে আমি যদি ডাইইউরেসিস পারপাস চিন্তা করি, অ্যালডোস্টেরনকে অ্যান্টাগোনাইজ করে আমরা যে স্পাইরোনোল্যাকটোন দিচ্ছি সেটা দেখি খুব বেশি ডাইউরেসিস হয়, উত্তর হচ্ছে না। তাহলে খুব বেশি ডাইউরেসিস না হলেও কিছু পার্টিকুলার এডেমাতে স্পাইরোনোল্যাকটোন মারাত্মক কাজ করে। সেটা কি? যেই সকল এডেমাতে আমি প্যাথোলজিক্যাল সেন্সে দেখছি যে এডেমার এখানে কন্ট্রিবিউশন হচ্ছে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, যে সকল এডেমাতে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে সেইখানে আমাদের স্পাইরোনোল্যাকটোন দিলে আমাদের খুব বেনিফিট আসে। কেন? জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করি কোন একটা পেশেন্টের হাইপো অ্যালবুমিনেমিয়া আছে। এখন এই যে হাইপো অ্যালবুমিনেমিয়া আছে এইটার জন্য কিন্তু একটা পার্সনের অনকোটিক প্রেশার অনেক কমে যাবে, রাইট? সো এখান থেকে আমি কি দেখব যে অনকোটিক প্রেশার কমে গেছে। সো যখন অনকোটিক প্রেশার অনেক ফল করতেছে স্বাভাবিকভাবেই সেখানে এডেমা ফর্মেশন হবে এবং ওভারঅল ব্লাড ভলিউম আসলে কমে যাবে। যখন তার ব্লাড ভলিউম, ইফেক্টিভ ব্লাড ভলিউম বা প্লাজমা ভলিউম কমে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখব এই পেশেন্ট আসলে ইজিএফআর ফল করতেছে। সো যখন তার ইজিএফআর ফল করে সেই মোমেন্টে আমাদের রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন যে সিস্টেম র্যাস অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তখন অ্যালডোস্টেরন রিলিজ হয়। যখন অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে সেই অ্যালডোস্টেরন কী করবে? সেই অ্যালডোস্টেরন এখন সেই আমাদের যে কালেক্টিং ডাক্ট সেখানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে। সো এটা রিটেনশন হবে। এটা রিটেনশন যদি হয় তখন সেটা ওভারঅলভাবে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়াবে বা প্লাজমা ভলিউম বাড়াবে। যখন সে প্লাজমা ভলিউমকে বাড়াই দিচ্ছে সেই মোমেন্টে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, সেই মোমেন্টে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আসলে বেড়ে যায়। সো যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় একদিকে অনকোটিক প্রেশার কম আরেকদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, সো এডেমা আরও এক্সাসারবেট করে, এডেমা আরও বেড়ে যায়। সো এই যে হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, সেটা এডেমাকে আরও বাড়ায় দিচ্ছে। সো যেই সকল এডেমাটাস রিজনে আমরা দেখছি যে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম আছে সেইখানে আমরা স্পাইরোনোল্যাকটোন দিয়ে থাকি। যেমন আমরা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের সাপোজ নেফ্রোটিক সিনড্রোম সেখানে আমরা অ্যালডোস্টেরন দিই। কোনো পেশেন্টের সাপোজ আমরা দেখছি যে লিভার সিরোসিস, অথবা লিভার সিরোসিস হয় নাই, অথবা মনে করো যে সিএলডি আছে, সেখানেও কিন্তু আমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম দেখি এবং সেখানেও কিন্তু আমরা আসলে অ্যালডোস্টেরন দিচ্ছি। তাহলে সহজ কথা হচ্ছে যেখানে আমাদের হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে সেখানে আমরা আসলে স্পাইরোনোল্যাকটোনকে দিচ্ছি টু রিডিউস এডেমা। কিন্তু এডেমাটা কীভাবে কমাচ্ছে? এই সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম সেটাকে আমি আসলে কাউন্টার করতে চাচ্ছি। সো এইটা আমাদের
কনসার্ন। আরেকটা জায়গায় আমরা অ্যালডোস্টেরনকে আসলে অ্যান্টাগোনাইজ করতে চাই, সেটা কি কনস সিনড্রোম। কনস সিনড্রোম। সো কনস সিনড্রোম হচ্ছে এমন একটা টিউমার ডেভেলপ করে রেনাল, আমরা যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে এমন একটা টিউমার অ্যারাইজ করছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেখান থেকে বেশি বেশি করে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, রাইট? সো এটা কিন্তু আসলে একটা টিউমার যেখান থেকে আমি দেখছি পেশেন্টের প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ করছে, হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ করতেছে। সো এই জন্য পেশেন্টের আমি দেখবো যে ব্লাড প্রেশার অনেক বেশি, হ্যাঁ, পেশেন্টের আমি দেখবো যে সোডিয়াম লেভেল আমরা দেখবো যে অনেক বেশি কমে যাচ্ছে। সো হাইপারটেনশন থাকবে, নর্মালি আমরা কনস সিনড্রোমের ফিচারগুলো পাবো। সো এখানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমকে কাউন্টার করার জন্য আমরা স্পাইরোনোল্যাকটোন দিচ্ছি। সো সেইখানে স্পাইরোনোল্যাকটোনও আসলে আমরা প্রোভাইড করি। তাহলে আমাদের ইন্ডিকেশন আসলে এইগুলো আসে, যেখানে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম আছে সেখানে দিচ্ছি, যেখানে হার্ট ফেইলার আছে সেখানে দিচ্ছি, যেখানে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখছি হাইপারটেনশন আছে ক্লাস 4 বা মানে 4th লাইন এজেন্ট হিসেবে সেইখানে আমরা দিচ্ছি। কনস সিনড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম সেখানে আমরা স্পাইরোনোল্যাকটোন দিচ্ছি। সো মোটা দাগে এই জায়গাগুলোতে আমরা স্পাইরোনোল্যাকটোন দিতে পারি। আর স্পাইরোনোল্যাকটোনের ক্ষেত্রে আমাদের অ্যাডভার্স ইফেক্ট, কমন অ্যাডভার্স ইফেক্ট কী কী হচ্ছে তাহলে? একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করতেছে, আর একটা আমরা দেখলাম গাইনোকোম্যাসিয়া হচ্ছে। এবং গাইনোকোম্যাসিয়াকে আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি? স্পাইরোনোল্যাকটোনকে বাদ দিয়ে এপ্লেডেনন যদি আমরা দিই সেটা একটু বেটার, আমরা গাইনোকোম্যাসিয়া সেখানে পাবো না। সো এই দুইটা। আর একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, সবার ক্ষেত্রে হয় এরকম না, বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস আমরা পাইতে পারি। সো দিস আর দ্য কমন অ্যাডভার্স ইফেক্টস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পাইরোনোল্যাকটোন নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।